রাত গভীর হচ্ছিল, টেলিভিশনের স্ক্রিনে একের পর এক ফলাফল ভেসে উঠছিল। সারা দেশের মানুষ চোখ রাখছিল সেই পর্দায়, কিন্তু যা ঘটছিল তা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। গত কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে চিত্র দেখা যাচ্ছিল, বাস্তবের মাঠে সেই চিত্র সম্পূর্ণ উল্টে গেল। এক রাতের মধ্যেই বাংলাদেশের রাজনীতি নতুন করে লেখা হলো, কিন্তু এই গল্পের পেছনে লুকিয়ে রয়েছে আরো গভীর এক রহস্য। ফেসবুকের দুনিয়ায় গত বেশ কয়েক মাস ধরেই একটা আলোচনা ছিল, জামাত ইসলামী নির্বাচনে সুইপ করে দেবে, তারা একক সংখ্যাগরিষ্ঠতা পাবে। অনেকে তো শপথ অনুষ্ঠানের দৃশ্য কল্পনা করে ফেলেছিলেন। ভাইরাল পোস্টে পোস্টে ছেয়ে গিয়েছিল টাইমলাইন। মনে হচ্ছিল জামাতের জয় শুধু সময়ের ব্যাপার। কিন্তু ভোটের দিন যখন শেষ হলো এবং গণনা শুরু হলো, তখন দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক বাংলাদেশ। সারা বিশ্ব জানলো বড় ব্যবধানে জিতে গেছে বিএনপি, জিতে গেছে তারেক রহমান। এই অপ্রত্যাশিত মোড়ের পেছনে কি কারণ লুকিয়ে রয়েছে সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। গত ১.৫ বছরে বাংলাদেশ যা দেখেছে তা অভূতপূর্ব। অস্থিরতা ছিল চরমে, সহিংসতার মাত্রা এমন পর্যায়ে গিয়েছিল যা এই জনপদে আগে কখনো দেখা যায়নি। এই দেশের মানুষ শান্তিপ্রিয়, তারা ধর্মকে ভালোবাসে ঠিকই, কিন্তু ধর্মের নামে যে উগ্রতা গত কিছু সময় প্রদর্শিত হয়েছে তাতে সাধারণ মানুষ ভয় পেয়ে গেছে। ভোটের বক্সে সেই ভয় প্রতিফলিত হলো। আহমদ ছফা একবার বলেছিলেন, মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে এ দেশে কিছু করা সম্ভব নয়। সেই কথাটা যেন আবারও প্রমাণ হলো। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিজয় দেখিয়ে দিল এই দেশের মানুষ এখনো মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে। যারা ভেবেছিল ধর্মীয় মেরুকরণই একমাত্র পথ, তারা বুঝলেন ভুল হিসাব করেছিলেন। এবার আসা যাক সংখ্যার খেলায়। ২০০৮ সালে নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল ২৩০টি আসন। সেই বিরাট জয়ের কথা মনে আছে সবার। টেলিভিশনের স্কোরবোর্ডে এবার যখন একের পর এক আসন বিএনপির ঝুলিতে ঢুকছিল, তখন ভাবতে শুরু করছিল হয়তো সেই রেকর্ডও ভাঙতে যাচ্ছে। শেষ পর্যন্ত বিএনপির জোট পেল ২১২টি আসন। রেকর্ড ভাঙেনি, কিন্তু কমও পড়েনি। এই সংখ্যা যথেষ্ট বড় একটা ম্যান্ডেট। কিন্তু এখানে গল্প শেষ হয়ে যায়নি। জামাতে জোট পেয়েছে ৭৭টি আসন। এই সংখ্যা শুনে অনেকে হয়তো ভাবছেন কম হয়ে গেছে, কিন্তু একটু থামুন। ২০০৮ সালে বিএনপি পেয়েছিল মাত্র ৩০টি আসন। সেই তুলনায় জামাত পেয়েছে দ্বিগুণেরও বেশি। এটা কিন্তু ছোট কথা নয়। জামাত ইসলামী তাদের ইতিহাসে কখনো এককভাবে এতগুলো আসন পায়নি। এটাই তাদের সেরা ফলাফল। তাহলে প্রশ্ন জাগে, জামাত কি আসলে হেরেছে, নাকি এই গল্পের অন্য কোনো মোড় আছে যেটা আমরা এখনো দেখতে পাইনি? রাজনীতিকে যারা দাবার খেলার মতো দেখছেন, তারা জানেন যে প্রতিটা চালই গুরুত্বপূর্ণ। কিস্তিমাত করাটাই সবসময় লক্ষ্য হয় না। কখনো কখনো পজিশন ঠিক রাখাই বড় কৌশল হয়ে দাঁড়ায়। জামাতকে এই নির্বাচনে তাদের ফাইল গেম হিসেবে দেখছে অনেক বিশ্লেষকরা মনে করছেন না। তারা এটাকে দেখছে ২০৩১ সালের প্রস্তুতি পর্ব হিসেবে। এটা সেমিফাইনাল, যেখানে হার জেতার চেয়ে মাঠে থাকাটাই জরুরি ছিল। ৭৭টি আসন নিয়ে জামাত এখন সংসদের প্রধান বিরোধী দল। এই পজিশনটা কত গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে ভবিষ্যতের দিকে তাকাতে হবে। আগামী ৫ বছর তারা সংসদে কথা বলবে, সরকারের প্রতিটা ভুল তারা ধরবে, রাজপথে ইস্যু ভিত্তিক আন্দোলন করবে, জনগণের সামনে নিজেদের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করবে। তাদের নির্বাচিত এমপিদের অধিকাংশই উচ্চশিক্ষিত এবং চমৎকার বক্তা। সংসদে ঝড় তোলার মতো যথেষ্ট রসদ তাদের হাতে রয়েছে। এদিকে বিএনপির জন্য এই বিজয়টা যথেষ্ট মিষ্টি, দায়িত্ব ততটা ভারী। ১৭ বছর তারা ক্ষমতার বাইরে ছিল। এই দীর্ঘ সময়ে রাষ্ট্র পরিচালনার অনেক কিছুই বদলে গেছে। প্রশাসনের স্তরে স্তরে জমে গেছে পুরনো সমস্যা। মানুষ তাদের ২০০-রও বেশি আসনের ম্যান্ডেট দিয়েছে ঠিকই, কিন্তু এই ম্যান্ডেট হলো কাজ করে দেখানোর ম্যান্ডেট। নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমানোর কোনো সুযোগ নেই। গত ১.৫ যুগের বঞ্চনা আর ক্ষোভ থেকে মানুষ বিএনপিকে বেছে নিয়েছে। কিন্তু এই মানুষই যদি দেখে যে দুর্নীতি থামছে না, স্বজনপ্রীতি চলছে, দলীয়করণ হচ্ছে, তাহলে তারা ছুঁড়ে ফেলে দিতে দুবার ভাববে না। এবারের ভোটাররা আগের যে কোনো সময়ের চেয়ে অধিক সচেতন। তারা যেমন আওয়ামী লীগকে বিদায় করেছে, বিএনপি ব্যর্থ হলে বিকল্প খুঁজতেও দেরি করবে না। আর সেই বিকল্প কে হবে? জামাত ঠিক তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছে। এবার আসা যাক তরুণ প্রজন্মের রায়ের প্রসঙ্গে। এই নির্বাচনের সবচেয়ে বেশি আলোচিত হয়েছে ছাত্র নেতার লড়াই। হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, আক্তার হোসেনের বিজয় হাসি এসেছেন। অন্যদিকে সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা, ফুয়াদরা পরাজিত হয়েছেন। এই ভিন্ন ফলাফলের পেছনে কি কারণ? জনগণ খুব পরিষ্কার বার্তা দিয়েছেন, তারা আর অশান্তি চায় না। হাসনাত বা নাহিদ যে পরিপক্কতা দেখিয়েছেন, আক্তার যেভাবে জনগণের সাথে সম্পৃক্ততা করেছেন, সেটা মানুষ দেখেছে। অন্যদিকে যারা অতি আবেগ বা অতি বিপ্লবী হতে গিয়ে আগ্রাসী মনোভাব দেখিয়েছেন, তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ভোটাররা ব্যালট পেপার নীরবে তাদের প্রত্যাখ্যান করেছে। সার্জিস বা পাটোয়ারিদের পরাজয় প্রমাণ করে দিলেও ফেসবুকে হিরো সাজার মাঠুর রাজনীতিতে মানুষের মন জয় করার মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। সামাজিক মাধ্যমে লাখ লাখ লাইক কমেন্ট পড়ে, কমেন্টের বন্যা বইতে পারে।
কিন্তু যখন সাধারণ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে একা দাঁড়ান তখন তারা ভাবেন যে কে তাদের শান্তিতে রাখতে পারে। উগ্রতা আর সহিংসতাকে তারা স্পষ্টভাবে না বলেছেন। এবার আসা যাক তারেক রহমানের প্রসঙ্গে। রোমান বীর জুলিয়াস সিজারের সেই বিখ্যাত উক্তি কি মনে পড়ে? ভিনি ডিসি ভিসি, এলাম দেখলাম আর জয় করলাম। তারেক রহমানের ক্ষেত্রে যেন ঠিক সেটাই ঘটল। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরলেন তিনি, যেন অভাবনীয় ধীর স্থিরতার পরিচয় দিয়েছেন তা অনেক রাজনৈতিক বিশ্লেষককে চমকে দিয়েছেন। 2001 সালের নির্বাচনের পর যে হাওয়া ভবন, যে ক্ষমতার দাপট দেখা গিয়েছিল, এবারে তারেক রহমান তার থেকে সম্পূর্ণ আলাদা এক চরিত্র। তিনি এসে বিজয়ের মুকুট পরলেন কিন্তু কোনো হুঙ্কার ছাড়লেন না। এই সংযম তাকে আরো বেশি উচ্চতায় নিয়ে গেছে। আন্তর্জাতিক অঙ্গন থেকে এসেছে একের পর এক সুখবর। সচরাচর যা দেখা যায় না এবার তাই ঘটল। ভারত এবং পাকিস্তান দুই চিরবৈরী প্রতিবেশী দেশই তারেক রহমানকে এবং বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে অভিনন্দন জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী বার্তা পাঠিয়েছে। এর অর্থ খুব পরিষ্কার, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বিএনপিকে এখন একটি ভারসাম্যপূর্ণ শক্তি হিসেবে মেনে নিয়েছে সবাই। শুধু তাই নয়, ঢাকার মার্কিন দূতাবাস থেকেও এসেছে উষ্ণ অভিনন্দন। আমেরিকা বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার দেখতে চেয়েছিল। এই ফলাফলে তারা সন্তোষ প্রকাশ করেছে। বিশ্বমঞ্চে তারেক রহমান এবং একজন গ্রহণযোগ্য এবং শক্তিশালী নেতা হিসেবে নিজের অবস্থান পাকা করে নিলেন। সব দলই স্বীকার করছেন নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। মাঝখানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সত্যি, কিন্তু বাংলাদেশের মতো দেশগুলোতে এইসব কিছু ঘটতেই থাকে, এটা মেনে নিয়েছে সবাই। এই ঐকমত গণতন্ত্রের জন্য একটা ইতিবাচক বার্তা। কিন্তু এই গল্পের নাটক এখনো শেষ নয়, আসল নাটক শুরু হবে এখন থেকে। জামাতের নীতি নির্ধারকরা খুব ভালো করে জানেন বিএনপির দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় তাদের ভুল করার সম্ভাবনা প্রবল। প্রশাসন চালানোর অভিজ্ঞতা অনেকটাই ক্ষয়ে গেছে। নতুন মানুষ এসেছে যারা সরকার চালানো কি জিনিস সেটাই জানে না। এই পরিস্থিতিতে পা পিছলানোর আশঙ্কা তীব্র। আর বিএনপি যদি পা পিছলায়, যদি তারা সেই পুরনো ভুলগুলো পুনরাবৃত্তি করে, তাহলে সেই স্পেসটা দখল করার জন্য তৈরি রয়েছে জামায়াত। মানুষ যখন দেখবে বিএনপিও পারছে না, তখন তাদের সামনে পরীক্ষিত বিকল্প থাকবে একটাই। ৭৭ আসনকে তাই জামায়াত পরাজয় হিসেবে দেখছে না, তারা দেখছে 2031 সালের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার সিঁড়ি হিসেবে। এই 5 বছর হবে জামায়াতের জন্য নিজেকে ঘষে মেজে তৈরি করার সময়। তারা দেখতে চাইবে তারা শুধু ধর্মীয় দল নয়, রাষ্ট্র পরিচালনাতেও তারা দক্ষ হতে পারে। সংসদে বিরোধী দল হিসেবে তারা এখন পারফরমেন্স দেখাতে চাইবে, যেন মানুষ ভাবতে শুরু করে যে এরা তো বেশ ভালো, এদের একবার চান্স দেওয়া উচিত। মাঠ গোছানোর কাজটা এই নির্বাচনের মাধ্যমে অনেকটা এগিয়ে রেখেছে জামায়াত। এখন শুধু সময়ের অপেক্ষা। আর বিএনপির দিকে চোখ রাখা, প্রতিটি ভুল চাল তাদের নোট করা, প্রতিটি জন অসন্তোষ তারা হিসাব করছে। 2031 সালের আগে যদি কোনো সুযোগ আসে, সেটাও তারা হাতছাড়া করবে না। এবার ফিরে আসি শুরুর কথায়। ফেসবুকের ভার্চুয়াল জগতের সাথে বাস্তব জগতের মিল সত্যিই খুব সামান্য। অনলাইনে যা দেখা যায় সেটা বাস্তবে প্রতিফলিত হয় না। সেখানে থাকে আবেগ, থাকে উত্তেজনা আর মেরুকরণ। কিন্তু যখন সাধারণ মানুষ ভোট কেন্দ্র যায়, যারা ঠান্ডা মাথায় চিন্তা করেন, তারা ভাবেন তাদের পরিবারের কথা, সন্তানের ভবিষ্যতের কথা, প্রতিদিনের জীবনের কথা। ফেসবুক মানে হয়েছিল জামাতে সুইপ করবে, তাহলে বাস্তবে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পেল। ফেসবুকে মনে হয়েছিল ছাত্র নেতার সবাই জিতে যাবে, বাস্তবে দেখা গেল মানুষ বেছে নিয়েছে ভোট দিয়ে। শান্তি, স্থিতিশীলতা আর অভিজ্ঞতার ওপরই ভরসা রেখেছে জনগণ। আগামী দিনগুলো বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। একদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শাসনের পরীক্ষা, তারা কি পারবে মানুষের প্রত্যাশা পূরণ করতে? অন্যদিকে প্রধান বিরোধী দল হিসেবে জামাত শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা, তারা কি পারবে নিজেদের এই গ্রহণযোগ্যতার বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে? আর এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ, যারা আর কোনো সংঘাত চায় না, যারা শুধু একটু শান্তিতে বাঁচতে চায়, তাদের সন্তানকে স্কুলে পাঠাতে চায়, নিশ্চিন্তে রাতে ঘুমোতে চায়, সকালে কাজে বেরোতে চায়। এই সামান্য চাওয়াগুলোই তাদের কাছে সবচেয়ে বড়। এখন দেখার বিষয় 2031 সালের আগে রাজনীতির জল কোন দিকে গড়ায়। বিএনপি কি নিজেদের প্রমাণ করতে পারবে? জামায়াত কি ধীরে ধীরে মাঠ দখল করে নেবে, নাকি এবারে নতুন কোনো শক্তি উঠে আসবে যার কথা কেউ ভাবছে না? উত্তর সময় দেবে, কিন্তু একটা কথা পরিষ্কার, বাংলাদেশের মানুষ জেগে আছে। তারা দেখছে, বুঝছে, হিসাব করছে। যে দল বা নেতা তাদের সাথে প্রতারণা করবে, পরের নির্বাচনে তাকে ছুঁড়ে ফেলতে তারা দুবার ভাববে না।